গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমাদের পড়ার বিষয় পাবলো নেরুদার অসুখী একজন। অসুখী একজন এই কবিতাটি, পাবলো নেরুদার এই কবিতাটি নবারুণ ভট্টাচার্য অনুবাদ করেছিলেন। আমরা প্রথমে পাবলো নেরুদা সম্পর্কে একটু জানি, কারণ তাকে যদি আমরা না চিনতে পারি তাহলে তার কবিতার যথার্থ অর্থটা, তিনি তার কবিতার মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন সেটা আমাদের কাছে সঠিকভাবে প্রতিভাত বা প্রকাশিত হবে না। এবং যেহেতু এটা একটা অনুদিত কবিতা, সেখানে দুজনই সমানভাবে জরুরি, একজন পাবলো নেরুদা এবং অপর একজন নবারুণ ভট্টাচার্য। পাবলো নেরুদা যেরকমভাবে তার নিজের মনের মাধুরী মিশিয়ে এই কবিতাটি রচনা করেছেন, ঠিক তেমন করেই অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। চিলি, দক্ষিণ আমেরিকার চিলি নামক দেশে পাবলো নেরুদার জন্ম 1904 সালে। 1910-এ পাবলো নেরুদা মাত্র 6 বছর বয়সে তিনি স্কুলে ভর্তি হচ্ছেন এবং সেখানে তিনি শিখছেন, দেখো, প্রাচীন সাহিত্য, বিশেষ করে গ্রিক ভাষা এবং লাতিন ভাষা মাত্র 6 বছর বয়সে। এবং সেখানেই তিনি পড়াশোনা করছেন 1920 অবধি। মাঝে 1917-এ মাত্র 16 বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখছেন। পত্রিকার নাম লা মানিয়ানা। এই লা মানিয়ানা পত্রিকায় তার কবিতা প্রথম প্রকাশিত হচ্ছে মাত্র 16 বছর বয়সে। এবং 1920-তে তার প্রথম ছদ্মনাম গ্রহণ, পাবলো নেরুদা। তাহলে তার বয়স তখন কত? 16 বছর। মানে তোমরা যে 10ম শ্রেণীতে পড়ছো তোমাদের থেকে একটু বেশি। তো তিনি হঠাৎ করে কেন ছদ্মনাম গ্রহণ করলেন ওই 16 বছর বয়সে? তার কারণ কি? তিনি সান্তিয়াগো গিয়েছিলেন পড়াশোনা করার উদ্দেশ্যে। মূলত তার বাবা চেয়েছিলেন যে তিনি শিক্ষক হবেন। তার বাবা ছিলেন রেলওয়ের উচ্চ পদস্থ কর্মচারী এবং মা ছিলেন শিক্ষিকা, যদিও মা পাবলোর খুব অল্প বয়সে মারা যান। তো শিক্ষক হওয়ার উদ্দেশ্যে তাকে সান্তিয়াগোতে পাঠানো হয়। তো বাবা কোনোভাবেই চাননি যে ছেলে এই বয়সে পড়াশোনার দিকে অমনোযোগী হয়ে কবিতা লিখুক, এবং সেই জন্য বাবার কাছে বিষয়টা গোপন করার জন্য তিনি পাবলো নেরুদা এই ছদ্মনাম গ্রহণ করেন মাত্র 16 বছর বয়সে। এবং যা নেরুদা, যার সময়সীমা 1834 থেকে 1891, একজন বড় মাপের কবি, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই নেরুদা অংশটা গ্রহণ করেছিলেন। পাবলো নেরুদা, পাবলো পিকাসো বিশিষ্ট চিত্রকার, সেই পাবলো পিকাসোর পাবলো এবং যা নেরুদা, তার নেরুদা, এই দুটি নাম গ্রহণ করে তিনি তার ছদ্মনাম দেন পাবলো নেরুদা মাত্র 16 বছর বয়সে। এবং সেই সময় থেকে সার্থকভাবে কবিতা লিখতে আরম্ভ করেন। তাহলে বোঝাই যাচ্ছে যে কবিতা ছিল তার রক্তে রক্তে, সেই জন্য অত ছোটবেলা থেকে এত রকমের কবিতা তিনি লিখেছেন। আমরা একটু পরে জানবো তার রাজনৈতিক বর্ণময় জীবনের কথা। তো তার কবিতায় যেমন রাজনৈতিক বিভিন্ন বিষয় উঠে এসেছে, সমস্ত দেশ কাল পৃথিবীর বিষয় উঠে এসেছে, ঐতিহাসিক বিষয়গুলো উঠে এসেছে মহাকাব্যিক বিষয়, উঠে এসেছে সুররিয়ালিজম বা পরাবাস্তববাদী জীবন। তো এইভাবে বিভিন্ন কিছুকে ছুঁয়ে এক সার্থক কবিতা লেখক হিসেবে, একজন সার্থক কবি হিসাবে আমরা পাবলো নেরুদাকে চিনেছি, দক্ষিণ আমেরিকার চিলিতে যার জন্ম হয়েছিল। এবার একটু তার এই বিশ্বব্যাপী তার ঘোরাফেরা, তার যে সুবিস্তার, সেই বিষয়ে তোমাদের একটু আলোকপাত করছি। দেখো, তিনি যেমন একাধারে এত কবিতা লিখেছেন, তেমনি অপর ধারে তিনি রাজনীতিতে, সরাসরি রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। 1925-এ তিনি তার পত্রিকা সম্পাদনা শুরু করেছিলেন। সম্পাদিত পত্রিকার নাম বাবায়ো দে বাস্তোস, বাবায়ো দে বাস্তোস। এবং তারপরে তার 1927-এ তিনি যাচ্ছেন
চিলির বাণিজ্য দূত হয়ে রেঙ্গুনে। 1928-এ তিনি কলম্বিয়ায় যাচ্ছেন বাণিজ্য দূত হিসাবে। 1929-এ তিনি কলকাতায় এসেছেন জাতীয় মহাসভায় অধিবেশন করার জন্য। 1930-এ তিনি বিবাহ করেন। 1930 থেকে 35 অবধি তিনি চিলির বাণিজ্য দূত হিসাবেই ছিলেন। তারপরে স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়। এই 1935 সালটা তার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জন্য না, এই স্পেনের গৃহযুদ্ধে ফেদেরিকো গার্সিয়া লোরকা, একজন ভীষণ কাছের কবি আমাদের পাবলো নেরুদার, তিনি এই স্পেনের গৃহযুদ্ধে নিহত হন এবং সেটা কবিকে ভীষণভাবে আহত করে। এবং 1937-এ তিনি লিখছেন হে স্পেন আমার হৃদয়, এই গ্রন্থটি বেরোচ্ছে। এবং এই ফেদেরিকো গার্সিয়া লোরকা, তার জন্য উনি অত্যন্ত ব্যথিত হন। তারপরেও তার কর্মোদ্যম থেমে থাকছে না। 1941-এ তিনি গুয়াতেমালা গিয়েছিলেন এবং সেখানে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়। 1942 সালটা আবার তার জীবনে ভয়াবহ, কারণ তার কন্যা মালবার মৃত্যু হয় 1942-এ। ছোট্ট মেয়ে মালবা, তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি। যে মন খারাপ, যে গভীরতা, তার মধ্য দিয়ে তিনি তার কাজের মধ্যে খুঁজে পেয়েছেন এই মৃত্যু আছে জেনেও সেই মৃত্যু থেকে মুক্তির আনন্দ। তিনি কিউবা থেকে মেক্সিকো যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি সম্মানিত হচ্ছেন। তারপরে আমরা দেখছি 1945-এ চিলির জাতীয় সাহিত্য পুরস্কার তিনি পাচ্ছেন। 1946-এ আজটেক ইগল, এই সম্মানে তিনি ভূষিত হন, তাকে মেক্সিকো সরকার সেটা দিয়েছিল। এখন ঘটনা হচ্ছে, প্যারিসে বিশ্ব শান্তি মহাসভায় যোগদান করার কথা ছিল কবির, কিন্তু ওই সময়ে তার নিজের দেশে বিভিন্ন রাজনৈতিক টালমাটালের উথাল পাথালের কারণে তাকে আত্মগোপন করে থাকতে হয়। তো সেই জন্য তাহলে কিভাবে তিনি প্যারিসের এই সভায় যোগদান করতে যাবেন? সেই জন্য তিনি দুর্গম আন্দিজ পর্বতমালা পার করে সঙ্গোপনে পৌঁছলেন প্যারিসে, যেখানে বিশ্ব শান্তি মহাসভায় যোগ দিলেন। এবং এই সময় থেকে, বা এই কাজ তার আগেও শুরু হয়ে গিয়েছিল, এই সময় থেকেই তিনি সমগ্র পৃথিবীতে এই বিশ্ব শান্তির জন্য আবেদন চেয়ে বিভিন্ন ক্রিয়াকর্ম কাজকর্ম করে থাকেন। বিভিন্ন বড় মাপের লোককে তার কাজের সঙ্গে তিনি যুক্ত করেন। এবং তিনি যেহেতু দুটো বিশ্বযুদ্ধকে ভীষণ কাছ থেকে দেখেছেন, সেই বিশ্বযুদ্ধের হানাহানি, রক্তক্ষয়ী যে আন্দোলন, এবং তার মধ্য দিয়ে মানুষের কিছু পাওয়ার নেই, শুধুমাত্র যারা নাকি এই যুদ্ধ চায় তারা নিজেদের ক্ষমতা দখলের জন্য যুদ্ধের মধ্যে থাকে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষকে বোঝানোর জন্য তিনি বহু দায়িত্ব বিভিন্নভাবে পালন করেছিলেন। এরপর 1957 থেকে 1961-তে তিনি ভীষণভাবে যন্ত্রণা কাতর জীবন যাপন করেছিলেন। যদিও প্রচুর সম্মান সেই সময় তিনি পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, কিন্তু ভীষণ যন্ত্রণা কাতর। এবং 1962 সালে চিলির দর্শন এবং শিক্ষা বিভাগের ফেলো নির্বাচিত করা হয় আমাদের পাবলো নেরুদাকে। 1965 সালে তিনি ইউরোপ যান এবং 66-তে তিনি আমেরিকা যান বিভিন্ন কাজের জন্য। বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব শান্তি এবং বিশ্বের মানুষের একটা সর্বাঙ্গীন কল্যাণের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন সোভিয়েত থেকে। 1969-এ তিনি কমিউনিস্ট পার্টির হয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সেই পদে তিনি অংশগ্রহণ করছেন, যদিও সেখানে তার বন্ধু সালভাদোর সে জয়যুক্ত হওয়ার জন্য বা সে মনোনীত হওয়ার জন্য তিনি আর রাষ্ট্রপতি পদের জন্য অ্যাপ্লাই আর করেননি, সেটা উইথড্র করেন। এবং 1971-এ আমরা দেখছি পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান, সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কার, যেটা তিনি পান। এবং এই নোবেল পুরস্কারের অর্থে
তিনি কি করেন না সান্তিয়াগোর ক্যানে মার্কুই দা লা প্লাতা এই জায়গাটায় তিনি একটা নিজের মনের মতন করে একটা বাড়ি বানান, যে বাড়িতে তিনি থাকবেন বলে বহু ছুটেছেন, বহু কাজ করেছেন, বহু কিছু করেছেন। তো এখন সময় এসেছে একটু অবসরের, এবং তার মধ্য দিয়ে তার যে সৃজনী শক্তি তাকে আরো বেশি মানে প্রকাশিত করার জন্য। তো সেই জন্য তিনি কি করলেন না সান্তিয়াগোর ক্যানে মার্কুই দা লা প্লাতায় তিনি একটা নিজের মনের মতন বাড়ি করে ফেলেন। কিন্তু বিধি বাম, কারণ সেই সময় শুরু হয় চিলির সমস্ত শান্তিপ্রিয় মানুষজনের ওপর অকথ্য অত্যাচার ফ্যাসিস্ট বাহিনীর। পিনোচেত তার বাহিনী ছেড়ে দেন না আমাদের পাবলো নেরুদাকে, ভীষণ অকথ্য অত্যাচার করে। পাবলো নেরুদা যেহেতু যুক্তিবাদী প্রতিবাদী একজন মানুষ, তিনি বারে বারে তাদের ঠেকানোর চেষ্টা করেন কিন্তু পারেন না, এবং শেষমেশ তার এই ভালোবাসার বাড়িটা তছনছ করে দেয় আমাদের পিনোচেতের বাহিনী, এবং অলমোস্ট সেটা একটা মানে কবরস্থানের পর্যায়ে চলে যায়। তাকে আটকে রাখা হয় এবং 1973-এ এই ফ্যাসিস্ট বাহিনীর আক্রমণেই তিনি মারা যান। তো পাবলো নেরুদা যখন 1958-এ তার কাব্যগ্রন্থ এক্সট্রাভ্যাগারিয়া লিখছেন, তাহলে নিশ্চয়ই সেই কাব্যগ্রন্থের মধ্যে আমরা শুধু কবিতা নয়, কবিতার বাইরে একটা অন্য কিছুর স্বাদ পাবো, সেটা বলাই বাহুল্য। এই এক্সট্রাভ্যাগারিয়া এর যে বাংলা অর্থ, এটা একটা স্প্যানিশ শব্দ, এর যে বাংলা অর্থ সেটা হচ্ছে বহির্মুখী। এক্সট্রাভ্যাগারিয়া এইখানে তার থেকে দ্য আনফরচুনেট কবিতার বঙ্গানুবাদ হচ্ছে আমাদের এই অসুখী একজন কবিতাটি। মোস্ট আনফরচুনেট, দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যের শিকার যে। তো তাহলে এই সমগ্র যে তার জীবন, সেই জীবনের ছায়াপাত ঘটেছে তারই এক্সট্রাভ্যাগারিয়া এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। স্প্যানিশে এই দ্য মোস্ট আনফরচুনেট এই কবিতাটা লা ডেসডিচাদা এই নামাঙ্কনে কবি লিখেছিলেন। প্রায় 58 থেকে 60টা কবিতা এই এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থে রয়েছে, যার একটি লা ডেসডিচাদা। এই এক্সট্রাভ্যাগারিয়া সম্পর্কে বলতে গিয়ে সাহিত্য সমালোচকগণ যেটা বলেছেন আমি একটু তোমাদের পাঠ করছি, একটু শোনো। Extravaganza marks an important stage in Neruda's progress as a poet. The book was written just after he had returned to Chile after many wanderings and moved to his beloved Isla Negra on the Pacific coast. These 68 poems, হ্যাঁ আমি যেটা বললাম যে প্রায় 58টা থেকে 60টা না 68টা কবিতা এখানে রয়েছে। 68 poems thus denote a resting point, a rediscovery of sea and land. And in this book, Neruda developed a lyric poetry decided by more personal than his earlier work. দেখো, একজন বিখ্যাত সাহিত্য সমালোচক তিনি এক্সট্রাভ্যাগারিয়া সম্পর্কে বলতে গিয়ে এই কথাগুলো বলেছেন যে তার অত্যন্ত প্রিয় কাছের একজন ভালোবাসার মানুষ যার নাম ইসলা নেগ্রা, যার সঙ্গে বহুদিনের অদর্শন এবং তার সঙ্গে এই রাজনৈতিক টানাপোড়েন, এটা লেখা হচ্ছে এক্সট্রাভ্যাগারিয়া লেখা হচ্ছে 1958, যেটা আমি বললাম যে 1958 তিনি যে অবস্থাতে ছিলেন, 1957 থেকে 1961 অবধি তিনি যথেষ্ট জীবনে যন্ত্রণা, অপমান এবং অন্যান্য বিভিন্ন সমস্যা তিনি পেয়েছেন, প্রচুর সম্মান, কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার তাকে হতে হয়েছিল। এই সব কিছু মিলিয়ে তার যে একটা প্রক্ষেপণ, যেটা তার সাহিত্যে সেই সময় এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের মধ্যে ছুঁয়ে যায়। তো এবার আমরা কবিতাটা পড়ি, পাবলো নেরুদার অসুখী একজন, যা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। এবার নবারুণ ভট্টাচার্যের কথায় আসি।
মহাশ্বেতা দেবী এবং বিজন ভট্টাচার্য দুজনই দিকপাল সাহিত্যিক, তাদের সন্তান নবারুণ ভট্টাচার্য। তো নবারুণ ভট্টাচার্য এই যে অনুবাদ করেছিলেন, বলাই বাহুল্য এটা আক্ষরিক অনুবাদ নয়, সেই কবিতাকে আত্মস্থীকরণ করে নিয়ে তার যে নির্যাসটা, নিজের মনের, নিজের অপূর্ব বস্তু নির্মাণ ক্ষম প্রজ্ঞা দিয়ে যে সাহিত্য তিনি রচনা করেছেন, সেটাও আর এক সাফল্যের দাবি রাখে। তো তার এই যে অসুখী একজন কবিতাটা, এর যে মূল কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। এই কাব্যগ্রন্থে তিনি বিভিন্ন বড় মাপের সাহিত্যিকদের অনুবাদ এই কাব্যগ্রন্থে তিনি স্থান দিয়েছেন। তার মধ্যে পাবলো নেরুদার অসুখী একজন একটি। কবিতায় আসে, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। দেখো, কবি কোনো একজনকে, তিনি প্রেমাস্পদা হতে পারেন, তিনি তার ভালোবাসার মানুষ, তিনি তার কাছের জন, তিনি তার আত্মীয় বন্ধু, অথবা দেশমাতৃকা হতে পারে, যাকে ছেড়ে রেখে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে গেলেন দূর। তারপরে দেখো, সচেতনভাবে কবি 3টে ডট দিয়েছেন, দূরে। মানে খুব মানে দূরটা খুব এত সহজ দূর নয় যেখান থেকে তিনি ফিরে আসতে পারবেন, শুধু বাহ্যিকভাবে নয়, মানে মনোজগতেও কোথায় একটা অনেক দূর চলে গেলেন, যেখান থেকে বোধ হয় যিনি চলে যাচ্ছেন তার ফিরে আসার পথ নেই। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। যাকে অপেক্ষায় রেখে কবি, যদি আমরা ধরে নিই এটা নাটকীয় একোক্তি, তার মধ্যে সেটা সেই ফর্মে লেখা হয়েছে, তাহলে কবি যে চলে যাচ্ছেন, তিনি যে ফিরে আসবেন না, সেটা কিন্তু যাকে অপেক্ষায় রেখে যাচ্ছেন সে জানতো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সময়ের যে বহমানতা, সেই বহমানতাটাকে বোঝাতে গিয়ে কবি এখানে বলছেন যে একটা কুকুর হেঁটে চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ চলে গেল। তারপর এরকম করে সপ্তাহ যেতে যেতে, মাস যেতে যেতে চলে গেল কি না, বছর চলে গেল, কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, যে পদস্পর্শ রেখে গিয়েছিলাম আমি, এই যে বারবার ঋতু বদলের ফলে সেই দাগটা মুছে গেল। ঘাস জন্মালো রাস্তায়। আমরা জানি যে আমরা যদি রাস্তার দিকে তাকাই, আমরা বুঝতে পারবো যে যদি সেই পথে বারবার বারবার হাঁটা হয়, তাহলে ঘাস সরে গিয়ে পথ হয়ে যায়। যেমন তেমনি রাস্তা দিয়ে যদি হাঁটা না হয়, তাহলে সেই রাস্তাতে ঘাসও জন্মে যেতে পারে। তার মানে কি, বহুদিন সেই পথ কেউ পাড়ি দেয়নি, বহুদিন সেই পথে কেউ ফেরেনি। কিন্তু এত কিছুর মধ্যেও বেঁচে রইল কি না, প্রেম। কারণ প্রেম শাশ্বত, অনির্বাণ। যাকে কবি দাঁড় করিয়ে রেখে গেলেন অপেক্ষায়, সে কিন্তু অপেক্ষাতেই রয়ে গেল। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কেন বছরগুলোকে পাথরের মতো মনে হচ্ছে? না, আমরা যখন যে ভারটা বহন করতে পারি না, আমরা একান্তভাবে যখন অসমর্থ, তখন সেটা আমার মাথার ওপর পাথরের থেকেও ভারী হয়ে যায়। তো কবি বলছেন যে এই পাথরের মতন বছরগুলো, মানে কি, আর অপেক্ষার এই দিনযাপন আর সহ্য হচ্ছে না। তার ভালোবাসার মানুষ, তার কাছের মানুষ, তার জন্য কতদিন আর কতদিন, সপ্তাহ, মাস, বছর, সমস্ত কিছু পার করে কতদিন। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আমরা জানি কবি 2টো বিশ্বযুদ্ধ দেখেছেন, যেটা আমি বললাম, প্রাণঘাতী সেই যুদ্ধ। সেরকমই কোনো যুদ্ধ এলো,
হতে পারে সেটা হয়তো গৃহযুদ্ধ, হতে পারে হয়তো সেটা বিশ্বযুদ্ধ, অথবা কোনো এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ। যেহেতু বাণিজ্য দূত হিসাবে এবং বিভিন্ন কাজে তিনি দেশ থেকে দেশান্তরে সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন, তিনি দেখেছেন প্রচুর, তিনি বহু যুদ্ধের অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ বলা যাবে না, তিনি বহু যুদ্ধের অভিজ্ঞতায় অত্যন্ত ব্যথিত। তো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, আগ্নেয় পাহাড় যেখানে অগ্নি উদ্গীরণ হয়, এবং আগ্নেয় পাহাড়ে কি উদ্গীরণ হচ্ছে? রক্তের আগ্নেয় পাহাড়, মানে যুদ্ধ মানেই হচ্ছে মৃত্যু। যত যুদ্ধ এসেছে সেখানে যুদ্ধবাজ মানুষ যারা ছিল, দেশ যারা ছিল, তারা তাদের নিজেদের স্বার্থ কায়েম করার জন্য যা খুশি করেছে, মাসুল গুনতে হয়েছে আমাদের আপামর জনজাতিকে সারা পৃথিবীর। তো রক্তের এক আগ্নেয় পাহাড়, কারণ যুদ্ধ রক্ত ছাড়া আর কিছু দিতে পারে না। শিশু আর বাড়িরা খুন হলো। এই খুন শব্দটা কবি সচেতনভাবে প্রয়োগ করেছে। কেন না, কোনো একটা যুদ্ধে ধরো যারা যুদ্ধ করতে গেছে, এই যে যারা আমাদের সীমান্তে থাকে, যারা দেশের জন্য লড়াই করে, তারা যখন মারা যায় আমরা কি খুন বলি? বলি না। আমরা জানি যে তারা দেশের জন্য শহীদ হয়েছে। তাহলে কেন কবি এখানে শিশু আর বাড়িরা খুন হলো বলছেন? কারণ দেশের লড়াইয়ে মৃত্যু কোনোদিনও খুন হতে পারে না। এই যুদ্ধবাজ মানুষের যে কায়েমি স্বার্থ সিদ্ধি বা ফ্যাসিস্ট শক্তির যে বারংবার আক্রমণ কবি দেখেছেন, সেখানে তো ইচ্ছাকৃত সমস্ত কিছুকে হত্যা করা হয় তাদের নিজস্ব স্বার্থ কায়েম করার জন্য। সেই জন্য সচেতনভাবে যখন তাদেরকে হত্যা করা হচ্ছে তখন সেটা খুন। এবং সেখানে আমাদের এই কিশলয়, আমাদের সমাজের যে প্রাণ ভ্রমরা, এই যে শিশু, তাদেরকেও ছেড়ে রাখা হচ্ছে না। এবং সেই জন্য কবি বলছেন যে শিশুরা খুন হলো। আর খুন হলো কি না, বাড়িরা। বাড়ি তার সঙ্গে রা, এই প্লুরাল ফর্মটা তিনি ব্যবহার করেছেন। কেন না, এক তো বাড়ির মানুষগুলোকে বোঝাতে গিয়ে বাড়িরা বলেছেন, এবং শহরে বেঁচে থাকা মানে লাখো লাখো বাড়ি এই ধ্বংসস্তূপে পরিণত হলো, এই ধরো বম্বিং বা এই সমস্ত যুদ্ধ, এই সব কিছুর কারণে। সেই জন্য কবি বলছেন শিশু আর বাড়িরা, মানে কি মানুষের আশ্রয় চলে গেল, মাথার উপর থেকে ছাদ চলে গেল। আমাদের মৌলিক যে তিনটে অধিকার, অন্ন, বস্ত্র এবং বাসস্থান, বাসস্থান চলে গেল। শিশুরা খুন হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না, কারণ প্রেম অবিনশ্বর। অথবা কোথাও একটা সেই মেয়েটি, আমরা এটা বলতেই পারি, সেই মেয়েটি হয়তো আমার দেশমাতৃকা। দেশমাতৃকা সে নানা টালমাটাল পরিস্থিতিতেও সেই সমস্ত ভালোবাসার মানুষজনের আশা ছেড়ে চলে যেতে পারে না, অপেক্ষা করে যে যারা চলে গেছে তারা ফিরে আসবে তার। সেই জন্য শুধুই যে এখানে কবি তার একেবারে পার্সোনাল যে অনুভূতি সেটাকে এখানে শেয়ার করেছেন তা নাও হতে পারে। দেখো, এটা আমি ক্লাসেও অনেকবার বলেছি যে বিজ্ঞানের সঙ্গে আমাদের সাহিত্যের অনেকটা তফাৎ এই জন্য, বিজ্ঞানে যেগুলো স্বতঃসিদ্ধ প্রমাণ, সেইগুলোকে যদি তুমি বদলাতে চাও তাহলে তোমাকে প্রচুর কিছু যুক্তিবুদ্ধি দিতে হবে, এবং সেই যুক্তিবুদ্ধিতে যদি তুমি অটুট থাকো এবং তোমার যদি সেগুলো সঠিক হয় তবেই সেটা তুমি পরিবর্তন করতে পারো। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে যদি তুমি তোমার অনুভূতি অন্য সবার কাছে গভীরভাবে প্রকাশ করতে সক্ষম হও, সেটা হয়তো কবি নাও ভেবে লিখতে পারেন, বা আমরা যারা তোমাদের পড়াচ্ছি, বোঝাচ্ছি, বা তোমাদের যে রেফারেন্স বইগুলো রয়েছে সেই সমস্ত কিছুর মধ্যে সেটা নাও থাকতে পারে। কিন্তু যদি তোমরা সেটা বোঝাতে সক্ষম হও তাহলে কিন্তু সেই যে উপলব্ধিটা সেটাকেও আমরা মেনে নিতে পারি বা বুঝে নিতে পারি। তো সেই জন্য এখানে যে শুধুই যে তার প্রেমাস্পদা, তার ভালোবাসার মানুষ, তা কিন্তু নয়, কোথাও একটা দেশমাতৃকাও বটে, যে এই যে যুদ্ধে চলে গেছে, প্রাণঘাতী যুদ্ধে চলে গেছে তার যে আপামর সন্তান। সেই সময় যুদ্ধ হলে শুধু যে যারা যুদ্ধে সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করতেন তারাই যে শুধুমাত্র যুদ্ধে যেতেন তা কিন্তু নয়, যুদ্ধে ধরো প্রচুর মানুষকে দরকার পড়লো, তো তখন এইসব বাড়ির থেকে লোকেদেরকেও নিয়ে চলে যাওয়া হতো,
বিনা নোটিসে। এবং যারা যেত তারা ট্রেন্ড নয়, তারা জানতো যে এই যে চলে যাচ্ছে তাদের আর ফিরে আসা হবে না। যে কথাটা কবি প্রথমে বলেছেন যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, কিন্তু যে যাচ্ছে সে কিন্তু জানতো যে আর ফিরে আসবে না। তো সেই জন্য কোথাও একটা এই এই মেয়েটি দেশমাতৃকাও, যার অবিনশ্বর প্রেমে সে সবসময় ভেবেছে যে আমার সেই সন্তান, কোলের সন্তান যে গেছে সে ফিরে আসবে, কিন্তু ফিরে আসে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লো, সমস্ত প্রাণঘাতী যে যুদ্ধের আগুন সেটা সমতলেও ছড়িয়ে পড়লো। মানে শুধুই যে যুদ্ধ যেখানে হচ্ছে সেই জায়গায় সীমাবদ্ধ থাকলো না, ছড়িয়ে পড়লো সমস্ত নগরে, শহরে, সভ্যতায়, সমাজে। শান্ত হলুদ দেবতা, যারা 1000 বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো। প্রথম হচ্ছে দেবতাদের কেন হলুদ বলেছেন, হলুদ বিশেষণটা কেন দেবতাদের সম্পর্কে কবি ব্যবহার করেছেন। না, আমাদের যে জীর্ণ বিশ্বাস, নিষ্ক্রিয় যে প্রাচীনতা, সেটা কোথাও একটা পেল হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এবং সেই জন্য তিনি এই দেবতাদের আগে বোধ করি হলুদ বিশেষণটা, এবং শান্ত, যারা যা কিছুই আমার সন্তানদের জন্য হয়ে যাক না কেন তারা প্রতিবাদে সোচ্চার হতে পারেন না, তারা তখনও শান্ত থাকে যখন তারা দেখছেন যে লাখো লাখো, সহস্র, কোটি কোটি মানুষ এই যুদ্ধে নিহত, তারপরেও সেই দেবতারা নিষ্ক্রিয়, তারা শান্ত, তারা হলুদ। এই যে নিষ্ক্রিয়তা, এই যে অসারতা এবং এই যে জীর্ণ বিশ্বাস, সেটাকেই কবি চিত্রিত করেছেন এই শান্ত এবং হলুদ রঙে। যারা ডুবেছিল ধ্যানে, আমরা মনে করতাম যে তারা চুপ করে আছে, তারা আমাদের জন্য তপস্যা করছে, ধ্যান করছে, আমাদের কথা ভাবছে। কিন্তু সেই দেবতাদের কি হলো না, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এই দেবতারা, এই যে দৈব মহিমার একটা ভূমিকাহীন অসারতা, একটা ক্রিয়াহীন নিশ্চলতা, যেটা আমাদের মানব জীবনের উত্থান পতনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটাকে বোঝাতে গিয়েই বোধ করি কবি এখানে বলেছেন যে তারা যে এই উল্টে পড়লো এবং তারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো, তারা কিছুই করতে পারলো না। তার সন্তান, সন্ততি, তার শিশু, তার বাড়ি, তার গ্রাসাচ্ছাদন, সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে যেখানে, তারপরেও তারা আজও শান্ত। তারা কিভাবে শান্ত? সেই জন্য যুদ্ধের আগুন যখন ছড়িয়ে পড়লো সমতলে, সবকিছু ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল মন্দির, টুকরো টুকরো হয়ে গেল সেই সমস্ত দেবতারা। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। আমরা তো সেই দিকে তাকিয়েই বেঁচে থাকি যে তুমি আমাদের আশা দাও, একদিন নিশ্চয়ই, আমি প্রে করছি যখন এত অকুণ্ঠভাবে, আন্তরিক চিত্তে, নিশ্চয়ই একদিন সেই যেটা আমার চাওয়া, সেই চাওয়াটা নিশ্চয়ই একদিন ফুলফিল হবে। কিন্তু হয় না, হচ্ছে না। এবং সর্বোপরি এই প্রাণঘাতী যুদ্ধ রক্তের আগ্নেয় পাহাড়ের মতন এসে সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। তাহলে তারপরে আর স্বপ্ন দেখানোর কি আছে? কিছু নেই। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, ছোট্টবেলার কথা, যে সেই আমার ভালোবাসার বাড়ি, সেই বারান্দা, যেখানে আমার ছিল দোলনা, ঝুলন্ত বিছানা, যেখানে আমি ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতন পাতা, ছড়ানো ছড়ানো পাতা, সুন্দর দেখতে। মানে কি, কবির নিবিড় যে অন্তরঙ্গতা, কবির যে আশ্রয়, কবির অস্তিত্বের একমাত্র প্রতীক চিহ্ন তার গৃহ। চিমনি, আমরা জানি যে ওই জায়গায় সমস্ত বাড়িতেই চিমনি থাকে, এবং প্রাচীন জল তরঙ্গ। দেখো তাহলে এই যে কতগুলো বিষয়ের কথা যেগুলো তার গৃহে ছিল, যেটার কথা বলেছেন। দেখো, প্রথম হচ্ছে মিষ্টি বাড়ি, যেখানে তার শৈশব থেকে যতদিন অবধি তিনি ছিলেন সেটা বেড়ে উঠেছে। বারান্দা, যা দিয়ে তিনি বাইরের দৃশ্য অবলোকন করতেন, গোলাপি গাছ, যে সৌন্দর্য।
চিমনি এবং জল তরঙ্গ, যেটার মধ্য দিয়ে তার যে সৃজনী শক্তির বিকাশ ঘটাতে। আমরা জানি যে মিউজিক হচ্ছে তেমন একটা থেরাপি যা সমস্ত কিছু হতাশার মধ্যেও মানুষের মনে আশার আলোর উদ্দীপক হয়। তা সেটাও সেই প্রাচীন জল তরঙ্গটা যে সুপ্রাচীন কাল থেকে তার সুর মূর্ছনায়, সুরের ঢেউয়ে মোহিত করেছিল কবিকে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই যুদ্ধের আগুন সমস্ত তছনছ করে দিল। এখন প্রশ্ন হচ্ছে, এই কবি কি একক কবি, একজন যে নাকি যুদ্ধে গেছে? তা তো নয়। একজন কবি তার বয়ানে এই সমস্ত এই যে মানুষজন যারা নাকি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের ভালোবাসার মানুষকে দাঁড় করিয়ে, যাদের বলে যাওয়ার সুযোগ ঘটেনি যে তুমি আর অপেক্ষা করো না, বা বলতে চাননি সেই ভয়ানক রূঢ় কঠিন কঠোর সত্যির কথা। এবং দেশমাতৃকা কোথাও একটা, যে যার আপামর সন্তানেরা এই যুদ্ধে গেছে এবং ফিরে আসেনি, এবং ধ্বংস হয়ে গেছে সভ্যতা, নগর, শহর, সমাজ, এই ছোট ছোট বাড়ি, সমস্ত রকমের আবেগ, সবকিছু। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা। কেন না, এই সমস্ত যে পারমাণবিক অস্ত্র, তার যে ব্যবহার, বোমা, সবকিছুর মধ্য দিয়ে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, সব তো তছনছ হয়ে গেছে। তো তাহলে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা। দেখো, আমরা জানি হিরোশিমা এবং নাগাসাকির কথা, যেখানে এমন ভাবে তছনছ করেছিল শত্রুপক্ষ যে শুধু সেই সময়ের জন্য নয়, এখনো তাদের অনেক বিকলাঙ্গ শিশুর জন্মগ্রহণ হচ্ছে। তারা এখনো সেই জায়গা থেকে নিজেদেরকে উদ্বোধিত করতে পারেনি, তারা সঞ্জীবিত করতে পারেনি, এত বিপুল ক্ষয়ক্ষতি সেখানে হচ্ছে। তো একটা যুদ্ধ শুধুমাত্র এই যুদ্ধবাদী যে স্বার্থান্বেষী যে কায়েমি শক্তি, তারা নিজস্ব স্বার্থ কায়েম করার জন্যই এই যুদ্ধটা করে, তাতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না। কিন্তু তবুও যুদ্ধ হয়, যুদ্ধ এড়ানোর কোনো জায়গা নেই, এবং তবুও যুদ্ধে যেতে হয় এই সমস্ত মানুষকে। এবং এই কথাই কবি এখানে দেখিয়েছেন, এই যে অসহায়তা। এবং যেখানে ছিল শহর, আমাদের ভালোবাসার শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, পুড়ে গেছে, লোহা পিণ্ডেতে পরিণত হয়েছে। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। পাথরের মূর্তি বিভিন্ন জায়গায় রাখা হয়। সেই পাথরের মূর্তিতে কি থাকে না, বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যের যারা ধ্বজাধারী তারা কেমন ছিলেন, যারা সেই সময় শাসন ব্যবস্থায় রয়েছেন তারা কেমন রয়েছেন, বড় বড় মূর্তি, সেই মূর্তিগুলোও ভেঙে পড়ল এবং তাদের বিভৎস মাথা ভেঙে পড়ল। রক্তের একটা কালো দাগ। রক্তের কালো দাগ কেন না, দিনের পর দিন এই রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধে তো সমস্ত মানুষ সবকিছু মারা গেছে। তো দীর্ঘদিন রক্ত পড়ে থেকে যদি সেটা শুকিয়ে যায়, তাহলে সেটা কালো দাগ হয়ে যায়। এবং এটা কেন, এই এই যে রংটা, যেমন দেখলে এর আগেও উনি হলুদ রঙের প্রয়োগ ঘটিয়েছেন, খুন যে শব্দটা সেটা সচেতন একটা প্রয়োগ ঘটিয়েছেন। এটা কেন? এই জন্য বোধ করি যে যুদ্ধ শেষ হয়ে যাবার পরেও মানুষ রিকভারি করতে পারেনি, মানে যুদ্ধ তাকে এমন ভাবে ক্ষয়ক্ষতির জায়গায় নিয়ে এসেছিল যে সেখানে রিকভারির জায়গা আর ছিল না। সেইভাবেই রক্তের কালো দাগ নিয়ে, দোমড়ানো লোহা নিয়ে, সমস্ত মৃত অবস্থাগুলো নিয়ে সেই শহর পড়েছিল। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আর কি ছিল? ভালোবাসা, যার কোনো বিচ্ছেদ নেই। এই প্রত্যাশা এবং অপেক্ষার বীজ কোথাও একটা সৃজিত। এই সমগ্র কবিতার মধ্যে এখানে হয়তো এই আশার আলোটা এখনো নির্বাপিত হয়নি যে ফিরে আসা। দেশমাতৃকা, কবি প্রেমাস্পদা, ভালোবাসার জন, সে আজও অপেক্ষায় রয়েছে, কারণ ভালোবাসার মৃত্যু হয় না। সময় থেকে সময়ান্তরে সে শুধু বয়ে চলে নিজস্ব ধারায়। এবং সেই জন্যই আর সেই মেয়ে, এই সব কিছু বলার পর
কবি আর শব্দটি ব্যবহার করেছেন। এত কিছু ঘটে গেছে, কিন্তু সেই মেয়েটি আমার অপেক্ষায় এখনো প্রতীক্ষায় রয়েছে, প্রতীক্ষিত। এবং এখানেই আমাদের কবিতা শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, কবির যে যুদ্ধ সম্পর্কে কবির অনুভূতি, কবির যে চেতনা, যুদ্ধ একটা সমাজে, একটা সভ্যতায়, একটা শহরে কিভাবে ক্ষতি সাধন করতে পারে, এই সব কিছু এই কবিতার মধ্য দিয়ে কবি লিখেছেন। এগুলো তো আমরা ইতিহাসে পড়ি, তাই নয় কি? যে এক একটা যুদ্ধ এসেছে, তারা কিভাবে ক্ষয়ক্ষতি করেছে, কিভাবে সাধারণ মানুষ তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের দুর্দশার কথা, তাদের লাঞ্ছনার কথা। কিন্তু কবিতার এইটুকু ছোট্ট স্প্যানে কবি বলছেন যে কিভাবে এই যুদ্ধ মানুষকে কষ্টাতুর করেছে। এবং এখানে শুধু একক কোনো মহিলা, একক কোনো ভালোবাসার মানুষ তার জন্য অপেক্ষা করে নেই, এটা সামগ্রিক জনজাতির প্রত্যেকটা বাড়ি খুন হয়েছে, এবং প্রত্যেকটা বাড়িতে এই ধরনের ভালোবাসার মানুষ যাদের কাছের জনের জন্য অপেক্ষা করতে করতে সময় থেকে সময়ান্তরে, যুগ থেকে যুগান্তরে চলে গেছে। এবং এখানেই অসুখী একজন কবিতাটা শেষ হচ্ছে, যেটা স্প্যানিশ ভার্সনে লা ডেসডিচাদা। তোমরা কবিতাটা আবারও পড়ো, আলোচনাটা শোনো, রেফারেন্সগুলো পড়ো, সবকিছু বিষয়টা বোঝার চেষ্টা করো। তাও যদি কোথাও কোনো সমস্যা থাকে, আমরা তো ক্লাসে আলোচনা করব, তো সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে।